পলিটিক্স ক্লাবের দ্বিতীয় পর্বে আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন বাংলাদেশ মুসলিম সমাজের মাননীয় চেয়ারম্যান মাসুদ হোসেন। মাসুদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি শিরোনামে দেখলাম আমাদের সেট করেছেন বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায়। আসলে কিসের ভিত্তিতে আপনি এই কথাটা বললেন? আসলে বিএনপি কি সংস্কার চায় না? যদি বলতে হয় তাহলে গোড়া থেকে বলতে হবে। আপনি গোড়া থেকে বলেন নাকি মাছ থেকে বলেন? সেটা মাছ থেকে বললে হয়তো অনেক বিষয়ে এলোমেলো হয়ে যাবে। দেখেন, ৭১ সনের ১৬ই ডিসেম্বর আমরা পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র লাভ করি। সেই থেকে আমাদের ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা তাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে। আচ্ছা, আমাদের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, বিচার বিভাগ, মোদ্দা কথা আমাদের রাষ্ট্রের প্রতিটি অর্গান তারা তাদের আধিপত্যবাদের মাধ্যমে সর্বদাই নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো এখন বিষয় হলো, এই যে ৫৪ বৎসর যাবৎ আমরা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তো এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে আমরা মালিক, আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব অধিকার, সেই নিজস্ব সত্তা অধিকারের প্রশ্নে ভারত বারবারই তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এখন বিষয় হলো, আমরা প্রকৃত স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ আমরা পাইনি এই ৫৪ বৎসর যাবৎ। যার ফলশ্রুতিতে আপনি দেখেছেন ৫ই আগস্টের ভারতের যে সবচেয়ে বড় আস্থাভাজন দাবেদার, দোসর, দালাল যেটাই বলি, শেখ হাসিনা, সে পলায়ন করার পরে ভারত হতবিম্ব হয়ে যায় যে এখন তো শেখ হাসিনা নাই। বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি, এই আওয়ামী লীগ শেখ হাসিনাকে কিভাবে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠা করা চায়। তো এই নানান চিন্তা চেতনা ভারতের এখন সর্বশেষ ভারতের গোয়েন্দা সংস্থা যারা চিন্তা করলো যে বাংলাদেশের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সর্বোপরি প্রতিটি অর্গান যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটা আমাদের অনেক ক্ষতি হবে। বিশেষ করে আমাদের সাথে ভারতের যে 7 সিস্টারের 7টা রাজ্য, সে রাজ্যগুলো অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তার ফলে ভারত দেখলো যে বিএনপি যেহেতু সবচেয়ে বর্তমানে বড় রাজনৈতিক দল এবং দীর্ঘ 15 বৎসর ক্ষমতার বাইরে থাকায় বিএনপির যে অতীত কর্মকাণ্ড 91 থেকে 96
এবং 2001 থেকে 2005 পর্যন্ত এগুলো মানুষ ভুলে গেছে। মানুষ বিএনপির উপর আস্থাশীল হয়েছে এবং বিএনপি আগামী নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে ভারতীয় গোয়েন্দা সংস্থা বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছে। এ ধরনের খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মাধ্যমে জানতে পারতেছি। এর অনেকগুলো বাস্তবতা এখানে বোঝা যায় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিনাশ্রী উনি যখন বললেন যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে ভারত কাজ করতে আগ্রহী, ইউনূস সরকারের সাথে তারা কোনো কাজ করতে চায় না, এরপর ভারতের সেনাপ্রধান একই বক্তব্য রাখলেন। তারপর থেকে দেখা গেল যে বিএনপি এই যে দীর্ঘ 54 বৎসরের রাজনৈতিক যে সংস্কার আমাদের প্রয়োজন ছিল, যেটি ভারতের কারণে হতে পারেনি বা হয়নি, সেদিকে তোয়াক্কা না করে তারা দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে। তাহলে বুঝতে হবে এখানে বিএনপি ভারতের পাতা ফাঁদে আবার পা দিয়েছে, যে তারা চাইতেছে যে ভারতের প্রজেক্ট এই মুহূর্তে দেশের যে অর্থনীতি, এই অর্থনীতি উপর ভর করে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে খুব দ্রুতই বিএনপি তাদের জনপ্রিয়তা হারাবে। তাহলে বিকল্প হিসাবে কে আছে? বিকল্প হিসেবে পুনরায় আওয়ামী লীগ। কারণ ওই যেই কথা আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে যে আগেই তো ভালো ছিলাম, এই একটা শব্দ। এখানে একটা প্রশ্ন আছে যে যখনই দেখা গেল যে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব তৈরি হলো, বিশেষ করে আওয়ামী লীগের মাঠে না থাকাটাও, তো সেই অবস্থায় আপনারা এখন কি জামাতপন্থী এবং বিএনপি পন্থীর মধ্যে যে এখন সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, সেজন্য কি আপনারা ভিন্ন সুরে কথা বলছেন, নাকি এর মধ্যে আর কোনো মাঝে যা আছে? জামাতের রাজনীতি জামাত করবে, বিএনপির রাজনীতি বিএনপি করবে, আমরা মুসলিম সমাজের রাজনীতি আমরা করি। তবে এখানে একটা জায়গায় হয়তোবা জামাতের সাথে আমাদের আদর্শিক কিছু মিল আছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু জামাতের আদর্শের সাথে তো বিএনপির কোনো মিল নাই। হয়তোবা বিএনপির সাথে যে জামাতের আপনার জোটটা হয়েছে একসময় 4 দলীয় জোট, সেটা ছিল নির্বাচন কেন্দ্রিক এবং আন্দোলন কেন্দ্রিক। পরবর্তীতে যে 20 দলীয় জোট যেখানে জামাতও ছিল, সেটাও ছিল আন্দোলন কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রিক। এখানে কোনো আদর্শিক জোট কখনোই বিএনপির সাথে জামাতের ছিল না এবং কখনো হবে না। এর মোটা কথার মূল কারণ হলো বিএনপি একটা আদর্শ নিয়ে পলিটিক্স করে। এটা অনেকটাই বিএনপির যারা নেতা আছেন, যদি বলতে হয় বিএনপি তো আসলে আওয়ামী লীগের ভাষায় যে ক্যান্টনমেন্টের দল, জিয়াউর রহমান হয়তো সাথে নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে এই দলটা গঠিত হয়েছে। এই দলটা তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে গঠিত। তো এখানে তো বিএনপির যে একটা আদর্শ, এই আদর্শিক কর্মী তৈরির মাধ্যমে তো বিএনপি গঠিত হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে সেকুলারিজম, বামপন্থীরা আছে, ডানপন্থী আছে, বিএনপিতে আওয়ামী লীগেরও অনেকে আছে, তারপরে আপনার ওই জাসদের আছে,
বিভিন্ন কমিউনিস্ট পার্টির বিভিন্ন রাজনৈতিক আদর্শে ছাত্র ইউনিয়নের অনেক নেতা ছিল সেই সময়, আচ্ছা। তারা এখন বিএনপির স্টিয়ারিং কমিটির মেম্বার, তারা এখন বিএনপিকে চালাচ্ছে। তাহলে বিএনপির সাথে তো জামাতের কখনোই আদর্শিক জোট হওয়ার সম্ভাবনা নাই, এবং কখনো ছিল না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা। অতএব এখানে তো বিএনপির সাথে জামাতের একটা দ্বন্দ্ব হওয়াটা বিভিন্ন পর্যায়ে স্বাভাবিক। সেজন্য কি আপনারা সুর পাল্টানো শুরু করেছেন? না, এখানে সুর পাল্টানো তো না, এখানে বাস্তবতা বলতে আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্রুত নির্বাচনের এজেন্ডা হলো ভারতের, কারণ ভারত চাচ্ছে যে দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলে আওয়ামী লীগ আবার রাজপথে তারা সরব হতে পারবে, আওয়ামী লীগ আবার তারা ফিরে আসতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে। তো সেই ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় যায়ও, তখন কি হবে, দেশের যে পরিস্থিতি অর্থনীতি ও বড়জোর 5-6 মাসের ভিতরে বিএনপি আবার এই শেখ হাসিনার মতন পলায়ন করা লাগবে। তাহলে অ্যাডভান্টেজ কে নিবে? অ্যাডভান্টেজ আবার হলো আওয়ামী লীগ নিবে। তাহলে আমি মনে করি এই যে বিএনপি দ্রুত নির্বাচন দাবি, এই দাবিটা মূলত ভারতের এজেন্ডা এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা চক্রান্ত। আপনি দেখেছেন যে এই যে শেখ হাসিনা, তাকে কিন্তু বিএনপি আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। যখন আপনার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আপনার এই জিয়াউর রহমান ক্ষমতায় নিল, তারপরেই তো আপনার এই শেখ হাসিনাকে আবার দেশে এনে আওয়ামী লীগ পুনর্গঠিত হলো। তাহলে আওয়ামী লীগের সাথে তো বিএনপির এক জায়গায় আদর্শিক কিছু মিল আছে, এবং এও আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আওয়ামী লীগের সাথে নাকি বিএনপির একটা তলে তলে একটা সমঝোতা হয়েছে এই ধরনের। আমি জানি না আদৌ কতটুকু সত্য, এটা এভিডেন্স নেই আমার কাছে, জাস্ট সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারতেছি বিষয়গুলো। এটি হলো মূল বিষয়। তো আমি মনে করি যে এই 5ই আগস্ট এই যে হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগ, এখন যদি দ্রুত নির্বাচন ঘোষণা করা হয় রাষ্ট্র সংস্কার না করে, তাহলে এই আত্মত্যাগ বিফলে যাবে। আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে বিএনপি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। যেমন ছাত্র জনতা চাচ্ছে যে প্রেসিডেন্টের অপসারণ, কিন্তু বিএনপি বলল না, প্রেসিডেন্টকে অপসারণ করা যাবে না। ছাত্র জনতা বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, বিএনপি বলল যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বরঞ্চ ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এই ব্যাপারে বিএনপি সমালোচনা করেছে। তারপরে হলো এই যে বিভিন্ন ইস্যু, ছাত্র জনতা বলতেছে যে আগে সংস্কার পরে নির্বাচন, বিএনপি বলতেছে না, দ্রুত নির্বাচন। তাহলে এখানে বুঝতে হবে যে নিশ্চয়ই বিএনপির সাথে আওয়ামী লীগের তলে তলে কোনো সমঝোতা হয়েছে, যার কারণে ওই বিএনপিও চাচ্ছে যে ছাত্র জনতার এই যে আত্মত্যাগ, এটা বিফলে চলে যাক, আবার ওই আমরা কিছুদিন ক্ষমতা যাই আবার লুটপাট করি। এই এখন তো দেখছেনই যে 5ই আগস্ট আপনার আওয়ামী লীগের পরাজয়ের পরে বিএনপি প্রতিটা জায়গায় বিএনপি নেতা কর্মীরা কিভাবে তারা চাঁদাবাজি করতেছে, তারা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাস স্ট্যান্ড দখল, নিজেরা দ্বন্দ্ব করে তারা নিজেরাই মারামারি করতেছে দখল বাণিজ্য নিয়ে। তো আওয়ামী লীগও তো 15 বছর একই কাজ করছে, এখন বিএনপিও তো তাই করতেছে। তাহলে জনগণ যে আমরা আছি, সাধারণ জনগণ, তারা যে স্বাধীনতার সুফল, এই সুফলটা পাবো কিভাবে যদি রাষ্ট্র সংস্কার না হয়? তো এখন যে সংস্কার কমিশন সংস্কারের খসড়া প্রস্তাব জমা দিয়েছে, তার মধ্যে কিছু বিষয় আছে, যেমন দলের প্রধানমন্ত্রী হতে পারবে না এবং রাষ্ট্রপতি হতে হবে নির্দলীয়। যেমন এই নতুন নতুন তথ্যগুলো যে কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন হতে হবে। তারপর এই যে না ভোট, অনলাইন ভোটিং, এর একাধিক আসনে নির্বাচন নিয়ে নানান রকমের বিষয় একটু আগে ব্রিফিং করেছেন বদিউল আলম মজুমদার। আমি এখন শুনিনি, যা শুনলাম যে প্রত্যাশিত সংস্কারের 2026 সালের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি বলেছেন যে বিএনপি সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচন চায়,
কিন্তু সংস্কার তো কিছু করা দরকার, যে সংস্কারগুলো না করলে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং যে নির্বাচনটা না করলে আপনার যে লাউ সেই কদু হবে, আগের মতোই হবে, সেই সংস্কারগুলো করাই লাগবে। এখন কিসের ভিত্তিতে কোন কোন সংস্কারগুলো বাদ দিয়ে আপনার জানা মতে বিএনপি নির্বাচনই চাচ্ছে আগে, সংস্কার বাদ দিয়ে, তো তা বিএনপির জন্যই তো ক্ষতিকর হবে, তাই না? যদি সংস্কার পুরোপুরি না করে নির্বাচন করা হয়, তো বিএনপির জন্যই ক্ষতিকর হবে না? বিএনপি হয়তো আসতে পারবে না, মানে তার যদি ন্যায্যতা থাকে, ভোটের একটা ন্যায্য প্রাপ্তির অধিকার থাকে, তাহলে এই পুরো প্রশাসন সব কিছু যদি সংস্কার করানো হয়, তাহলে তো বিএনপির জন্যই সমস্যা। বিএনপি কি আর কোনো ভয় পাচ্ছে নাকি যে এই ইউনূস সরকার এখানে আর কোনো তৃতীয় শক্তিশালী করছে বা কিছু, এমন কোনো আশঙ্কা তার কাছে আছে কিনা? দেখেন, আপনি যে নির্বাচন করবেন, আজ পর্যন্ত আমরা এই স্বাধীনতার 54 বছরে একটা শক্তিশালী নির্বাচন কমিশনই তো গঠন করতে পারিনি। যখনই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, নির্বাচন কমিশন আইন করতে পারেনি। হ্যাঁ, তো আমরা নির্বাচন কমিশনটাকে শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে পারিনি এই 54 বছরে। এর কারণটা হলো কি, যদি নির্বাচন কমিশন শক্তিশালী আমরা করতে পারি, তাহলে অন্তত আর যাই হোক নির্বাচনটা ভালো হতো। এখন সেটা তো অন্তত সংস্কার প্রয়োজন আছে যদি আপনার নির্বাচন করতে হয়। এখন নির্বাচন কমিশনের যে একটা আইন, এই আইনটাও আমরা আজ পর্যন্ত করি নাই। যে কোন প্রক্রিয়ায় একটা আইন, এই যে কিছুদিন আগে দেখলাম ওই জাতীয় স্বৈরাচার নিয়ে একটা আইন করছে, যেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, যেটা ভোটারদের আবার 21 বছর বয়স তালিকায় আনতে যাচ্ছে, এর উদ্দেশ্য ছাত্রদেরকে ইনক্লুড করা হতে পারে। মার্চের 2 তারিখ বোধহয় ভোটার তালিকা হালনাগাদ করতে সময় লেগে যাবে। সেক্ষেত্রে সংস্কারের জন্য কিছু সময় তো দেওয়াই লাগবে। আর আপনার কাছে আমি আসবো, আপনি বলেছেন বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায়, বিষয়টা সেরকম কিনা? নারী নেত্রী এলিজা রহমান রাজনীতি নিয়ে মোটামুটি রাজনীতির পাড়ায় সে রাত দিন ঘোরাঘুরি করে, মানে তার কোনো আলাদা সাইনবোর্ড আছে কিনা আমি জানি না। আমরা জানি যে সে নারী নেত্রী। কেমন আছেন আপনি? আপনি কি শুধু নারী নেত্রী না পুরুষদেরও নেত্রী? আপনি এই ধরনের প্রশ্ন যদি লাইভে করেন বা লাইভ ছাড়া আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি পুরুষের নেতৃত্ব, এটা তো আমি জানি যে আপনি সার্বজনীন, মানে আপনি পুরুষ এবং নারী উভয়ের জন্য তো কাজ করেন। নারী নেত্রী মানে নারী হিসেবে নারী নেত্রী। ও আচ্ছা, একজন নেত্রী কিন্তু উনি নারী, সেটাই। এটা তো মানে নারীদের জন্য না। যেহেতু আপনি একজন কবি প্লাস একজন রাজনীতিবিদ, বলবো না কবি বা যারা সাহিত্যিক, তারা তো ভাষাগত ভাবে আরো রাজনীতিবিদ বললেই বা কি, আমাদের গ্রিন পার্টি তো আছে, সমৃদ্ধ থাকে তারা। তো যাই হোক, আপনি কিছু কিন্তু আপনি মোটামুটি এখানে আবার অন্য কথা হিসাবে দিতেছে। তারপর যেহেতু প্রশ্ন লাইভই করে ফেলছেন, আমার সম্বন্ধে তো আপনার মোটামুটি ভালো ধারণা আছে। হ্যাঁ, যেটুকু ধারণা থাকে, অনেকের সেটুকু নাই, আপনার সেটুকু আছে। কারণ কিছুক্ষণ আগে কবি আব্দুল্লাহ মাহমুদ ভাইয়ের সাথে দেখা হলো। উনি একজন অ্যাডভোকেটও প্লাস, ওনাকে হয়তো দেখলে চিনবেন। তো উনিও আমাকে দীর্ঘদিন চিনে, কিন্তু ওনার চেনাটা তেমন, উনি শুধু কবিতা লেখে প্লাস কোর্টে একটু আছে, আবার বরিশাল বাড়ি ওনার। কিন্তু আমি তো এরকম অনেকে আছে যারা, ইভেন আরো কিছু নেতারাও আছে যে তারা চিনে খুব, মানে যেটুকু চিনে এটা কোনো চেনা না। হ্যাঁ, কিন্তু সেই হিসেবে, কারণে যে একটা বাংলা একটা প্রবাদ আছে, আপনি অবশ্যই রাজনীতি যে অন্যদিকে টেনে নিতেছে, এই জন্য কতগুলো বলা লাগতেছে যে পুরান চাল ভাতে পারে। আচ্ছা, তো আমি মনে করি যে পুরান চাল ভাতে পারে, সেই হিসেবে আপনার সাথে আমার মানে যে একটা সম্পর্ক, বা আপনাদের কবি সাহিত্যিক বা রাজনীতিবিদদের সাথে যে যারা পুরানো, যারা পরিচিত, তাদের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমি মনে করি অত্যন্ত গভীর এবং অত্যন্ত মানে বিশ্বস্ততা, সুদৃঢ় বিশ্বস্ততার। তো সেখানে আসলে মানে মজা করার তো অনেক সাবজেক্টই থাকে, বরঞ্চ মানে পরিচিত মানুষের সাথে বা কাছের মানুষের সাথে মানুষ মজা করে, আরেকজনের সাথে সে পারবে না, আর সে কথাটা সে বুঝবেও না, কথার মর্মার্থ সে ধরতে পারবে না। তো অতএব আমি মনে হয় যে এই সাবজেক্টের কথা না বলে আপনার সাথে আমি অন্য কথা আজকে জিজ্ঞেস করতে আসছিলাম, সেটা এখন আমি আপনার সাথে পরে শেয়ার করবো, কারণ এটা আপনার আজকের টপিকসের সাথে যায় না। তো মাসুদ ভাই আসলে আজকের টপিকটা ছিল, আপনি একটু স্মরণ করে দিই যে মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, উনি বলেছেন যে বিএনপি সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায়। তার মানে কথার ধরন দেখে বোঝা যাচ্ছে যে দ্রুত নির্বাচন চায়। কিন্তু আমি একটু শেষ করে নিই, আপনাকে বলতে সুবিধা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো সংস্কার আছে, যেমন ওই যে ভোটার তালিকা হালনাগাদ, 2রা মার্চ, এর মধ্যে আর অনেক কিছু সংস্কার প্রস্তাব গিয়েছে, নানান কিছু কার্যক্রম, প্রশাসনিক অবকাঠামো ইত্যাদি ইত্যাদি। একটু সময় তো লাগেই, তাই না?
না আসলে কি দুই জায়গায় একটা স্ববিরোধিতা আছে, যেটা মাসুদ ভাইও জানে কিছুটা। তো যেহেতু তারা আবেগ দিয়ে তো আসলে রাজনীতি হয় না, তো ছাত্রদের ব্যাপারে যেটা কিছুটা মানে ধারণা করা হচ্ছে, কিছুটা না অনেকটাই, যে তারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে চায়, এবং তারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে চায় বিধায় তারা এই সংস্কারের একটা মানে মানে কি বলবো, সংস্কারের একটা তারা সাইনবোর্ড তারা ঝুলাচ্ছে, যে সংস্কার সংস্কার। কারণ ওই যাহা 52 তাহাই 53, তো 17 বছর আর 18 বছর পার্থক্য কি? 18 বছর ভোটারের বয়স, তারা বলতো যে 17 বছর করো, তারা যদি বলতো যে 14 বছর করো, 12 বছরও তো বলতো না, কারণ 12 বছর পর্যন্ত শিশু। কিন্তু আবার এখন ওরা কিন্তু আসলে আইনের তোয়াক্কা করে না বলবো সেটা বলা যাবে না, কারণ ওরা আসলে আইনটা বোঝেই না। ওইটা করতে গেলে 17 বছর করতে গেলে আমাদের একটা আইন সংশোধন করতে হবে, যেটা ওই বিয়ের বিষয়টা না, যে 18 বছরের আপনার মেয়েদের বয়স, 21 বছরের ছেলেদের বয়স, ওটাও না, 18 বছরে একটা মানে সে নাগরিকত্ব পায় বা সাবালক হয়, এরকম অনেক কিছুই তাদেরকে বলা হয়, কারণ তার আগে তারা শিশু থাকে। সেখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে, শুধু যে ভোটারের এই জায়গাটা চেঞ্জ করতে হবে সেটা না। এবং সবচেয়ে একটা দুঃখ লাগে, যেটার কারণে আজকে যে মাসুদের কথাগুলি বলছে, কথাটা ঠিকই, বিএনপি যে আসলে কি ধরনের একটা রাজনৈতিক দল, বিএনপি কিছু কিছু ব্যাপারে তো আমি 100% সমর্থন করি, কিন্তু কি ধরনের একটা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের থেকেও যে বড় কিছু ভাবে কিনা দেশকে নিয়ে, যে দেশকে মানে একটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য। কালকে যেমন তাদের সাবেক সংসদ সদস্য নীলুফার আক্তার, মুনিয়াপা, অত্যন্ত আমি দেখা গেছে অনেক বড়, আমি তো ক্ষুদ্র মানুষ, অনেক বড় বড় মানুষ, অনেকের ভালো, অনেকের টকশো করে, বা আরো ভালো মান্না ভাই বা অথবা আরো যারা আছে, এবং মহিল আপাদের মধ্যেও আছে। মুনিয়াপার কথা অনেকে পছন্দ করে, কারণ মুনিয়াপা খুব টু দ্য পয়েন্টে কথা বলে এবং মানুষের পক্ষে কথা বলে, যেটা মানে মানে জনগণের পক্ষে যায় এরকম। তো সেও পর্যন্ত বলতেছে, সে যে কয়টা কথা বলো নির্বাচন সেটাও তো বারবার বলতেছে যে দ্রুত নির্বাচন দিলে সেটা সবার জন্য ভালো হবে, সেটা তো বলতেছেই। সেছাড়া সে বলতেছে যে এই মানে কি বলবো এটাকে, যে বিএনপির যেটা মানে যে ছাত্রদের ব্যাপারে যে কথাগুলি বলা, এবং বয়সের ব্যাপারটাও সে বারবার করে তুলতেছে, যে ছাত্ররা এই কারণে বয়সটা কমাতে বলতেছে, যে যেহেতু তারা নির্বাচনে আসতে চায়। হ্যাঁ, তো আসলে যদি শস্যের ভিতরে ভূত থাকে, যাদের তারা ক্ষমতায় যাবে এটা বা যেটা জনগণই বলতে পারবে, কিন্তু তারা যদি আগেই চিন্তা করে যে এখন আওয়ামী লীগ মাঠে না, এখন আমরাই ক্ষমতায় আছি, তো নির্বাচনটা হোক। এখন যদি অস্থিরতা দেখায়, তো আসলে অস্থিরতাটা আমার মতে তাদের জন্য কাল হয়ে দেখা দেবে, এটা অনেকেই বলতেছে যে তাদের এই অস্থিরতাটা তাদের কাছে মানে গ্রহণযোগ্যতা মানে মানুষের কাছে যে দিনে দিনে বাড়তেছে, বা একটা গ্রুপের ভোট কমে গিয়ে তাদের দিকে অবশ্যই আসার সম্ভাবনা আছে, কারণ তারা কোথায় ভোট দিবে, সবাই তো আর ওই বসে থাকবে না যে আমরা অমুক দলে ভোট দিতে পারলাম না। কিছু থাকতে পারে। আর বাংলাদেশের মানুষ এমনিও আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিচিত, তারা অনেক কিছুই অনেক মনে রাখে না। হ্যাঁ, কোন নেতা দেশ স্বাধীন করলো না, কোন নেতা ঘোষণা করলো, সবই জগাতি চুরি পাকায়, সব একজনের দিকে ডাইভার্ট করে কতক্ষণ। যেমন বিবিসি জরিপে বলা হয়েছে যে বঙ্গবন্ধু, এখন ওই জরিপটা আসলে অন্যভাবে হয়েছে না সঠিকভাবে হয়েছে সেটারও প্রশ্ন আছে। তো বিবিসি জরিপে যেমন শেখ মুজিবুর রহমান হচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে আমরা জাতিতে নাই যদি বলি, রবীন্দ্রনাথও সেখানে হইতে পারে না, সে দ্বিতীয় হয়েছে। জিয়াউর রহমান 19 নম্বরে ছিল, তো 19 নম্বরই থাকুক আর 10 নম্বরই থাকুক, কিন্তু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এখন যদি আমরা তাকে না বলি, যেহেতু একটা এখন একটা বিতর্কের বিষয় এসে পড়ছে, কিন্তু আবার বিএনপি করে না এমন লোক আবার বলতেছে। সেদিন একটা মিটিং এ গেলাম যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জিয়াউর রহমান, কারণ এইরকম কথা কিন্তু অনেক বড় বড় নেতারা কোট করে না, কিন্তু এগুলো তো কোট করা উচিত। এবং আমি অতীতে আবার জিয়াউর রহমানের কথা বেস্তে শুনে তুলে নিয়েছে। হ্যাঁ, এবং অতীতে আবার দেখছি যে জিয়াউর রহমানকে এমন নরকের কীট হিসেবে প্রমাণ করছে, যেমন আপনারা তাকে চিনবেন, মনে হয় তার বর্তমানে তার অবস্থানটা নাই, বিচারপতি মুজিবুর রহমান, আমাদের নেতার নামেই নাম। শেখ মুজিবুর রহমানকে এস্টাবলিশ করতে যে জিয়াউর রহমানকে 2 টাকার মেজর না কি এরকম সমস্ত কথাবার্তা বলতো। এবং আমার বয়স যাই থাকুক না কেন, তারপরও আমরা তো যেহেতু মুক্তিযুদ্ধ দেখিনি, অনেক সময় অনেকে বলে যে বয়স কমায় বলে বাড়ায় বলে, সেটা কোনো কথা না। মুক্তিযুদ্ধের অনেক পরেই আমার জন্ম, অতএব মুক্তিযুদ্ধে যেহেতু আমি দেখিনি, অতএব এই কথা তারা যখন বলে, তখন আমাদের মতো যারা আছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু একটা মানে খারাপ লাগে যে যদি আমরা একটা অন্য দল সমর্থন করি, যে না আমরা আগের পক্ষের যদি আমাদের কিছু সমর্থন কারো যদি থেকেও থাকে, কিন্তু যখন আমরা স্বাভাবিক সাদা চোখে যদি দেখি,
যে যখন ডিক্লারেশনটা জিয়াউর রহমান দিয়েছিল যে অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো অন বিহাফ বলছে তার মানে সে পক্ষে বলছে, পক্ষ কথাটা বলছে এবং গ্রেট লিডার কথাটা উল্লেখ করছে। গ্রেট লিডার তো তাকে শিখায় দেয়নি, সে তো শুধু লিডারও করে না, আর গ্রেট লিডার বলছে। অতএব এবং তাদের সাথে একটা সময় অনেক ভালো সম্পর্ক ছিল, যেহেতু এই উপাধিগুলিও নেতার কাছ থেকে পাওয়া বা আমাদের যে সর্বাধিনায়ক ছিল ওসমানী সাহেব, আমরা কেন মীমাংসিত ব্যাপারগুলিকে আমরা অমীমাংসিত করে ফেলি, সেই জিনিসগুলিকে নিয়ে আমরা একটা কাদা ছোড়াছুড়ি করি। এবং বিএনপি বলে এখানে না, নেতাতে দ্বন্দ্ব, তাদের যার যতটুকু অবদান। আবার এটাও তো সত্য কথা যে যুদ্ধের সময় মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান নেতা বঙ্গবন্ধু দেশে ছিলেন না। একটা মানুষ সে যদি মানুষ তার ফেরেস্তানি, যেমন আমাদের মানে একটা সময় যেমন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কেউ তুলনা এভাবে না করতে পেরেও তারা অনেক সময় কারবালার সাথে তুলনা করতো। আমাদের সাধারণ সম্পাদক সেই কারণেই ওবায়দুল কাদের, আমাদের বলতে না, মানে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল সেই কারণ এখনো পর্যন্ত তো নতুন করে আর কোনো কমিটি মানে যারা আছে, তো এখন মানে সে পর্যন্ত বলছে যে কারবালার যে মানে ঘটনার থেকেও 15ই আগস্টের ঘটনাটা বেশি বিয়োগান্তক এবং মর্মান্তিক। কিন্তু এই যে একটা যেটা ধর্মীয় বিষয়, যেটা অন্য ধর্মের যারা বিধর্মী আছে যদি বলি বা যেটাই বলি যে অন্য ধর্মের যারা, তারাও যেখানে এইসব ব্যাপার নিয়ে কথা বলে না, সেখানে আমরা মুসলিম প্রধান দেশে কেন আমরা একটা কারবালার একটা ঘটনার সাথে কেন এটার সাথে তুলনা করবো? দুইটাই দুই রকম, একটার সাথে একটা তুলনা করে সেটা মর্মান্তিক বেশি। এখন তো তারা 15ই আগস্ট পালনই করতে পারতেছে না। 15ই আগস্টের দিন এত কিছু ঘটনা ঘটবে সেটা আপনারা সবাই দেখতেছেন। তত অতিভক্তি যে চোরের লক্ষণ, অতিভক্তি যে কোনো দেখানোটা ঠিক না, কারণ এটা মানে কিছু লোক ছাড়া, সেটা হয়তো যাদের মধ্যে মানবতা বোধের একটু অভাব আছে বা যারা ওভাবে চিন্তা করে না, 15ই আগস্ট অবশ্যই একটা, যদি তাদের হাজারো দোষও থেকে থাকে, এটা অবশ্যই আমি মনে করি নৃশংস একটা ঘটনা এবং একটা হৃদয় বিদারক ঘটনা, সবচেয়ে বড় কথা হৃদয় বিদারক ঘটনা। এবং রাসেলের মৃত্যুটা আপনার জনসাধারণ কেউ মেনে নিতে পারে না, বলেই হয়তো বা পরবর্তীতে অনেক ছেলেদের নাম রাসেলের মতো তো অনেকে এবারও মরছে, মানে এই যে 24 না তা তো মরছে। এবং সেটারও একটা জিনিস দেখা গেছে যে ছাত্ররা নিজেরা যারা মানে সমন্বয়ক যারা প্রধানের দায়িত্ব পালন করছে, তারা অনেক সময় নিজেরা অনেককে ফোন করে এনে তারা নিজেরা কি এখন কি কোনো নিরাপদ স্থানে ছিল কিনা, আমাদের পরিচিতের মধ্যেও দুইটা ছিল আমার এলাকায় থাকে ক্যান্ডারিয়াতে, ওদেরকে ফোন করে যেদিন মানে টাঙ্কারপুলে যে এটা হলো লাস্টের দিন 5 তারিখ, সেখানে ফোন করে গেল, তার কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে দুইটা ছেলেই মারা গেছে। তো এরকম ভাবে দেখা গেছে যে তাতে বোঝা গেল যে ওই দিন এতটাই গোলাগুলি হয়েছে যে ওই দিন মানে কারোর জীবনই নিরাপদ ছিল না। তো সেই সব সময় কি তারা কি তাদের ওই মানে তার মানে জায়গাটা ছিল না, মানে আমি বলতে চাই 71 হোক আর 24 হোক, মানে শিশু হত্যা শুধু নয়, মানুষ হত্যাই মহাপাপ। সেই প্রত্যেকটা হত্যার বিচার হওয়া উচিত। তার মধ্যে রাজনৈতিক মানে প্রেক্ষিত থাকে, অনেক কিছু পিছনের সামনে থাকে। মেজর ডালিম কি বললেন, জিয়াকেও বললেন বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী, সে নিজেই একজন খুনি। আবার দেখা যাচ্ছে যে এই যে নানান রকম রাজনৈতিক, মানে যে 21শে আগস্ট হত্যা মামলার আসামি করা হয়েছিল তারেক জিয়াকে, পরে দেখা যাচ্ছে যে আবার আদালত বলছে না তার কোনো দোষ নাই। মানে এইগুলো কি হয়, মানে যে যখন ক্ষমতায় আসে আদালত কি তার পক্ষে চলে যায় নাকি আসলে ঘটনা চাপা পড়ে থাকে? আমি তারেক জিয়ার আগে একটু বলি, আগের প্রশ্নটা আসলে তো অন্য কথা বলাতে অন্যভাবে ঠিকমতো বলতে পারিনি, এই কথাটা একটু টু দ্য পয়েন্টই বলি। যেমন এই কিছুদিন আগে আমাদের এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের যে তাকে একবার খালাস করে দেওয়া হলো। একটা মানুষকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সেই মানুষটা কিভাবে আবার একদম খালাস পেয়ে যায়, আবার তার মুক্তি পেতে পারে না, পরবর্তী স্টেয়ার খালাস হয়ে গেছে সে অলরেডি। তো এইগুলি আসলে তখন কিন্তু মানে ওই যে বিচারক মানে বিচারের বাড়ি নীরবে নির্ভীতে কাঁদে। এবং এক বিশিষ্ট একজন দার্শনিক প্লাস একজন আইনবিদ ফ্রান্সিস বেকন বলেছিল যে ইসে কি জানি নাম, যে মানে বেটা মানে কি বলে এটাকে, যে ও সরি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই,
মানে আমরা যদি একটা জাস্টিস করতে দেরি করি তাহলে আমাদের অবিচার হয়। তো আসলে এটা এখানে জাস্টিস দিলে জাস্টিস দিনেই হলো কিনা সেটাও বলা যায় না, কিন্তু আমার মতে এইটা একবারে পুরোপুরি জিনিসটা সে যে দলেরই হোক, সে জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে নেতা না হোক, সে সাধারণ মানুষ হোক, একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, তাকে কিভাবে সে একবার খালাস পেয়ে গেল। আবার এটাও সত্য কথা যে লুৎফুজ্জামান বাবর একটা অত্যন্ত রিনাউন্ড ফ্যামিলির একজন ছেলে, এবং তার বড় বোন, আপন বড় বোন, তার নামে মিল আছে, লুৎফা ওনার নাম, পুরো নামটা ভুলে গেছি। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগীয় প্রধান, এবং ওনার বাবাও ময়মনসিংহ এলাকা যদি কারো বাড়ি হয় ওখানে একটা কলেজের প্রিন্সিপাল নাকি এরকম, মানে অত্যন্ত মানে একটা ভালো একটা ফ্যামিলির, উচ্চশিক্ষিত একটা ফ্যামিলির মানুষ সে। তো সেক্ষেত্রে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেটাও হইতে পারে, ফাঁসিয়ে তাকে যাবজ্জীবন করা হয়েছে, সেটা হইতে পারে, কিন্তু কেন এই ধরনের বিচারের মধ্যে এতখানি অসামঞ্জস্যতা থাকবে যে একবারে ওপরে বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, সেখান থেকে একবারে খালাস। এবং আমরা সেটা সাইদির বেলায় আমরা দেখেছি যে দেলোয়ার হোসেন সাইদি, সে একজন ইসলামী চিন্তাবিদ, তাকেও একবারে মানবতাবাদী অপরাধের মধ্যে একটা অপরাধে তাকে ফাঁসিয়ে, তাকে একবার দিল মৃত্যুদণ্ড, পরে আবার বললো সে যাবজ্জীবন, তারপরে আবার কেউ বললো যে সে আসলে অপরাধী না। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে মানে আমাদের দেশের যে আসলে বিচার ব্যবস্থা, এটা অত্যন্ত মানে সবসময় এক পেশে একটা ভূমিকা পালন করে, এবং তারা কি মানে তাদের প্রতি অবশ্যই সম্মান সবারই আছে, এবং কিন্তু তারা যদি সম্মানের জায়গাটা তাদের নিজেদের ধরে না রাখে, তাহলে আমার মনে হয় বিএনপি বা রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আবারও একটু কথা বলার দরকার আছে। কারণ বিএনপির একটা কারণে, বিএনপি যদি ভেবে থাকে যে মানে যদি তারা ভেবে থাকে যে না, একটা এমন কোন নেতৃত্ব হবে যে নেতৃত্বটা আমাদের দেশে কাম্য না, বা ছাত্ররা আমাদের দেশে বা আরো যারা একটা অপরিণত বয়সের একটা গ্রুপ আমাদের দেশের কাম্য না। কিন্তু আবার পাশাপাশি এটাও সত্য যে কিছু সংস্কারের প্রয়োজন, কারণ আপনার অতীতে যে পতিত ফ্যাসিস্ট সরকার, তারা যে আসলে সব জায়গায় যে একটা এমনভাবে একটা অব্যবস্থাপনা করে গেছে, এবং কয়েকদিন পর পর যে বিভিন্ন জায়গায় যে অসন্তোষগুলি হয় বিভিন্ন সেক্টরে, সেটা কিন্তু এরই প্রমাণ। আমার মতো ক্ষুদ্র মানুষ যদি আমি বুঝতে পারি, তাহলে এটা তো যারা জ্ঞানী গুণী বা যারা দেশ চালায় তাদের কাছে তো এটা পুরো পরিষ্কার। কদিন পর পর বিডিআর, কদিন পর পর যে নার্স বা ডাক্তার, যারা আপনার আনসার তো আছেই, এবং আনসারদের ব্যাপারটাও কিন্তু আরো পরিষ্কার হয়েছে। সেক্ষেত্রে তাদের যে ফ্যাসিস্ট বলা হয় এটা একবারে পুরোপুরি সঠিক। কারণ যে এনামুল হক শামীম সাহেব, উনি একজন ভালো ছাত্র নেতা ছিলেন, ভালো মানুষ হয়তো বা ছিলেন, ভালো নেতা ছিলেন, কিন্তু ভালো তো আমরা উপর দিয়ে দেখি ভালো, কারণ সে সময় আমরা নিজেরাও ছাত্র রাজনীতি করছি, তখন যে সময় যে ক্ষমতায় থাকে তারাই তখন মানে একটু ভালোভাবে সামনে আসে। তো শামীম ভাই খুব ভালো মানুষ, যদিও আমার দেশের বাড়ি ওখানে না, কিন্তু আমি তাকে এমনি ব্যক্তিভাবে চিন্তা, সে প্রতিমন্ত্রী হলো ভালো কথা, কিন্তু তার বড় ভাই নাকি এই ঘটনাটা ঘটাইছে, এবং এটা কিন্তু মোটামুটি ভাবে জিনিসটা আসছে। আবার এমনও আসছে জনসম্মানের কথাটা চাপা পড়ে যায়, হয়তো বা কারো একটা ইন্ধন থাকে যে না বিষয়টাকে আর এদিকে আসা যাবে না। এই জন্য বারবার আমি একটা কথা বলে থাকি যে শস্যের মধ্যে ভূত, যে আমরা একটা জিনিস হয়তোবা সমাধান করতে চাই, আবার সমাধান করতেছে ভারত বা কারো একটা চাপ, আর ভারত তো সবসময় আমাদের সব ব্যাপারে তারা নাক গলায়, যে মানে প্রতিটা ব্যাপারে আমরা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা কোনোভাবেই, এই যে কিছুক্ষণ আগে আমাদের এক বড় ভাই, আমি তার নাম বলবো না, এবং সেই প্রোগ্রামে যে রাজু ভাই যায় না, এই জন্য আমি অত্যন্ত খুশি। কারণ হয়তো বা রাজু ভাইয়ের বান্ধবে, রাজু ভাই অত্যন্ত একজন অমায়িক মানুষ, হয়তো বলে দিত, কারণ ওইখানে 2-3 জন মানুষ এখনো পর্যন্ত ভারতে এমন ভাবে কথা বলে যে আমরা মনে হয় ভারতেই আছি। আচ্ছা আচ্ছা, আমরা যে স্বাধীন দেশ বলতেছে মহান ভারত, আরে বাবা মহান তো মানে মানুষের বেলায় হয়তো বা বললে বলা যায়, হ্যাঁ, এবং তাও আমার মনে হয় যে এমন কোনো হয়তো বা, যেহেতু 2 জন নেতাকে একটা মহান বলতে, সেটা যদি আমরা বা শেখ মুজিবকে মহান বলতে গেলে জিয়া অসন্তুষ্ট, বা জিয়াকে বললে 2 জনকে বাদ দিয়ে যদি আমরা ওই 2-3 জন নেতা সরাদ দিই, বা শেরে বাংলা ভাসানী, এদেরকে মহান নেতা বলার পরে আর কোনো এমন কেউ এখনো পর্যন্ত নাই যে মহান বলার মতো, কারণ ওনার 2 দলের বিতর্কের মধ্যে পড়ে গেছে। তাহলে এই কয়জনই তো মূলত নেতা, 5-7 জন নেতা, এছাড়া তো কাউরে। কিন্তু দেশের প্রশ্নে যদি কাউরে মহান
ভারত, তাহলে এই কথাটা তো আমার মনে হয় যে কোনো জায়গায় যদি তাদেরকে এই কথাটা বলতে বলা হয় তারা তো আরো ভারতকে আরো ফুলে ফাঁপায় বলবে। তাহলে একটা দেশ, আমরা আজকে আলোচনা শেষ করব, তার আগে শেষ করি আমি কথা, 1 মিনিট শেষ করব, যে একটা দেশকে যখন তারা এত এস্টাবলিশ করতে চায়, এটা আসলে কার ইন্ধনে করে? এখনো পর্যন্ত দেশ যেখানে একটা অবস্থানে আছে সেখানে এই সব কথা বলে কাকে খুশি রাখতে চায়? এবং মাসুদ ভাই একটা কথা বারবারই বলে যে আমাদের কিছু নেতারা এখনো পর্যন্ত বিপদগামী অবস্থায় রয়েছে, তারা কিভাবে পথে আসবে এটা আমরা আসলে পথে নিশানা খুঁজে পাই না, এবং তাদেরকে অনেক সময় যে তাদের প্রোগ্রামে মানে কিছুটা খবর নেওয়ার চেষ্টা করি যে তারা আসলে কি প্রোগ্রাম করে, কিন্তু তখন আসলে মর্মাহত হই যে তারা এখনো পর্যন্ত সেই ভাঙা রেকর্ড তারা চালায়। এবং আমার মনে হয় যে রাজু ভাই আবার গেলেও তো একটা কথা জানতে পারতো, কিন্তু এই কথা আজকে খুবই, এবং আমি পরবর্তীতে আমার চোখে কিছুটা পানি ভেসে আজকে গেছে, বিশ্বাস করতে পারেন রাজু ভাই, আমি কথাটা আমি এই জন্যই আজকে ছুটে আরো আসছি। আমি কিন্তু মূলত এই কারণে আজকে ছুটে আসছি, এমনি সময় রাজু ভাইয়ের সাথে আমি দেখা করি বা আসি সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকে আমি এই কারণে আসছি যে এই কথাটা বলার জন্য কেন আমরা এখনো এই ভাঙা রেকর্ড গুলি চালাবো। ভাঙা রেকর্ড গুলি চালালে এখন ব্যক্তি কেন্দ্রিক সমস্যা হবে সেটা কথা না, মানে এখন তারা যে আমাদের কতটুকু বন্ধু প্রতিম দেশ সেটা তো অনেকটাই প্রমাণ হয়ে গেছে। তারা আমাদের দেশে এরকম এত সব ব্যাপারে ইন্টারফেয়ার করে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেদেরই রক্ষা করতে হবে। আমাদের কারো ইন্ধন, কারো ওই মানে অতিরিক্ত কারো সাহায্য প্রয়োজন নাই। কারণ আগেই বলছি যে অতিভক্তি চোরের লক্ষণ, কোনো দরকার নাই। কারণ তারা একটা মানে একটা হিন্দু প্রধান একটা সনাতনী একটা যতই তাদেরকে বলে আবার উদার দেশ, মোটে উদার দেশ না, তাদের দেশে একটা হিন্দুত্ববাদী একটা মানে। কিন্তু তার আগে একটা প্রশ্ন শুনে রাখি আপনার কাছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি তো আরো স্ট্রং করা দরকার। আপনার বিদেশি বহির্দেশ অন্য দেশ আপনাকে বেশি নাক গলাবে আর আপনি নাকটাকে শুকনো করে রাখবেন, আপনিও নাক গলান, আপনিও তাদেরকে বলেন। মানে আমাদের পররাষ্ট্র নীতি যেমন দুর্বল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতখানি দুর্বল যে আমরা পারছি না। মানে ভারত হয়তো আকারে বড় হতে পারে, তাদের 60 কোটি মানুষ এখনো জঙ্গলে পায়খানা করে, তারা আনকালচার্ড। কিন্তু আপনি একটি কথা বলে শেষ করবেন, আপনার কাছে এইটার উত্তর নিয়ে আমি যাব মাসুদ হোসেনের কাছে গিয়ে আজকে আলোচনা শেষ করব, অনেক লম্বা হয়ে গেছে। সেই কথাটা হচ্ছে যে আপনি কি বিএনপির এই কথার সঙ্গে একমত যে তারা সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায়? মানে ওইটাই আমি লাস্টে এক কথাই বলতে চাইছিলাম যে যদি নির্বাচনটা এখন মানে অল্প সময়ের মধ্যে না হয় তাহলে আমি আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না, তবে তাদের ক্ষমতায় যাওয়ার আসলে আপাতত কোনো সম্ভাবনা নাই। কারণ ভারত যা চায় আসলে এখনো পর্যন্ত আমাদের দেশ এখনো ওইটাই তারা এস্টাবলিশ করা তালে আছে। তারা মানে নামে বেনামে যেভাবেই হোক, তারা উপদেষ্টাদের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, তারা সেই চেষ্টায় আছে এবং তাদের চেষ্টা সফল করার জন্য এখনো কিছু মানুষ আগে মাঠ পর্যায়ে ছিল, এখন তারা মানে বিভিন্নভাবে যেটাকে বলে আন্ডারগ্রাউন্ডও বলবো না, মানে ওইভাবে করেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের উদারতার সুযোগ নিয়ে, এবং আমাদের সেই উদারতার সুযোগ দেওয়া যাবে না, কারণ অতীতেও আমরা এরকম ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে দেশকে আমরা একটা রসাতলে একটা দিকে নিয়ে গেছে। সেই পরিস্থিতি আমাদের কারোই কাম্য না, এবং আমরা আমাদের দেশটাকে যদি একটি সুষ্ঠু সুন্দর এবং একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনটা দরকার, এবং সেটা সবার বসেই চিন্তা করা উচিত যে নির্বাচনটা কতটুকু সময়ের মধ্যে হওয়া দরকার, কিন্তু নির্বাচনটা জানি কারো আঙ্গুল হেলো নেই, কারো কথা যে না অমুক তারিখে দেন বা অমুক সময় দেন। আমার তো মনে হয় যে যেসব দেশ আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে তারা যদি বলে যে না অল্প সময়ের মধ্যে দেন, আমার তো মনে হয় যে তারা দিয়ে দিবে। এবং আমি একটা কথা শুনেছি, যদিও কথাটা বলা ঠিক না, তারপরে বলি, তাকে আমি সম্মান করি সেজন্যই বলা যায়। সবচেয়ে এখন যে বড় অবস্থানে আছে প্রধান উপদেষ্টা, তাকে একদিন মোদি সাহেব ফোন করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী। তো সে তার ভাষায় বলছে না ইংরেজিতে বলছে আমি জানি না, বলছে যে সংখ্যালঘুদের উপর এরকম কেন অবস্থান বা অবস্থা তো খারাপ কেন। তো সে আসলে কি বলতে পারছে, কারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন হোক অত্যাচার হোক আর যেটাই হোক, মানে অল্প কিছুদিনের মধ্যে কোনো সংখ্যালঘু মারা যায় না, হ্যাঁ, নির্যাতনে। তো সেক্ষেত্রে সে ফোনটা রেখেই ঢাকেশ্বরী মন্দিরে চলে গেছে, এবং সেটা সাথে সাথে রিপোর্ট হয়ে গেছে যে ঢাকেশ্বরী মন্দিরে। তো এটাতে তো কিছুটা বোঝা যায়, আমি যেহেতু একটু সংবাদ মাধ্যমে একটু টুকটাক কাজ করি, তো এই জিনিসটা কিন্তু তাদের কাছে হয়তো মেসেজ পাঠানোর জন্য হইতে পারে যে না আমরা, কারণ তখন কিন্তু পূজা না, পূজার অনেক আগেই বিষয়টা হয়েছে, কারণ পূজার আগেই তো তারা ক্ষমতায় আসছে। তো আমার মতে
কারো নতজানু, মানে আমরা সাম্প্রদায়িক না। কারণ না 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 ওটা না, নতজানু তো বুঝাইছে যে না আমরা আসলে মানে তাদের উপরে আমরা খুবই সহনশীলতা আমাদের মধ্যে কাজ করে, এবং আমরা এরকম না। নির্যাতন তো কম বেশি হতেই পারে, কারণ এটা একটা কথাই বলবো, কারণ যেহেতু কথার মধ্যে অনেক কথা এসেছে, ভারতেও বা পশ্চিমবাংলায় হোক বা পুরো ভারতেও আমাদের থেকে বেশি নির্যাতন হয়, কারণ তারা মসজিদে ঢুকে মুসলিম হত্যা করে। এবং অযোধ্যায়, এটা শুধু বলার জন্য বলা না, তথ্য দিয়ে কথা বলতে হয়, অযোধ্যায় একটা মসজিদে ঢুকে 4 জন না 5 জন মানে মুসলিমকে হত্যা করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত বেদনাদায়ক। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো যদি আর কোনো কথা থাকে বা আপনার কাছে অনেক তথ্য পেলাম, আপনি খুবই সুন্দর চমৎকার করে বলেছেন, এবং খুবই স্বাভাবিক, আপনি একজন নারী নেত্রী, আর তাছাড়াও বাংলাদেশের অপরপর অনেক রাজনৈতিক দলের সাথে আপনার আসা যাওয়া আছে, এবং আপনি শিক্ষিত মানুষ, আপনি খবর রাখেন। আমরা চাই যে পলিটিক্স ক্লাবের এই অনুষ্ঠানে আপনি বারবার আসেন, জনগণকে আসল খবর দেন এবং জানান দেন যে কি হতে যাচ্ছে। আর এই নির্বাচন ত্বরান্বিত করার জন্য সংস্কার বাদ দিয়ে যে বিএনপির আকুতি, সেই আকুতির সঙ্গে আপনি একমত কি একমত না খুব কৌশলে এড়িয়ে গেছেন মনে হলো। আর তাছাড়াও অতটা একমত হওয়ার সম্ভাবনা না, কারণ বিএনপি ঠিক না আওয়ামী লীগ ঠিক। এর মধ্যে আমাদের আজকের দুটো কথা বলেই মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের মাসুদ হোসেন শেষ করবেন। সেটা হচ্ছে যে আমি বলে দিয়েছিলাম যে যখন জামাতের সঙ্গে বিএনপির প্রেম ছিল, তখন আপনারা হয়তোবা আমরা একরকম সুরে কথা বলতাম, আবার যখন এখন জামাতের সঙ্গে বিএনপির বিদ্বেষ বা রাজনৈতিক মানে বিদ্বেষ ক্লাস, তখন হয়তো সুর পাল্টে গেছে। কিন্তু এর মধ্যে একটি তথ্য দিয়ে রেখে যে সুর নামে একজন লোকও ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সম্ভবত ডেপুটি গভর্নর, না সুরকে গ্রেপ্তার করা হয়েছে। যাক, এখন আমি সুরটা অন্যদিকে দিতে বলি, আপনি শেষ বাক্যে এটা বলবেন যে কি মানে কি হচ্ছে। ভারতের লোক, উনি সম্ভবত ভারতের লোক না হিন্দু, এটা তো স্বীকার করে না। হিন্দুর জন্য না, ভারতের লোক, ভারতের লোক হতে পারে, আমি যে নাম জানি না তার জন্ম কোথায়, কিন্তু সুর অনেক, আমাদের দেশে সুর বেসুর যেকোনো সুর অনেক অকর্ম করেছে যেটা আমরা জানি, সেই অকর্মের জের ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ হোসেন, আপনি শেষ বাক্যে বলবেন আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় একটা কেমন মানে কিভাবে আপনি ইতি টানবেন বলেন। আপনার আধিপত্য প্রতিরোধ আন্দোলনের পেজ থেকে আমরা গিয়েছি, যদিও আমরা শেয়ার করেছি সেখানে, তো আপনি কিভাবে ইতি টানবেন? আপনি কি জামাতের না বিএনপির পন্থী নাকি আওয়ামী লীগের? একটু ঘটা করে একটু খোলসা করে বলবেন। আসলে বলবো, আমাদের নারী নেত্রী যে আপা এলিজা আপা, উনি তো অনেক কিছুই বললো, আমি শুনলাম যথার্থই। আপনি দেখেন, উনি কিন্তু ওনার বক্তব্যই বলে ফেলেছে নির্বাচন কি আদৌ হওয়া প্রয়োজন কি না। আপনি দেখেন, উনি কিন্তু বলে ফেলেছে যে আমরা এখনো পর্যন্ত আমাদের বিচার বিভাগটা ঠিক করতে পারিনি। তারপরে আমাদের এই যে নির্বাচন করবে তো নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড এখনো সোজা করতে পারে নাই। তো তাহলে এত দ্রুত নির্বাচন, এটা তো ভারতের এজেন্ডা বাস্তবায়নে বিএনপি মরিয়া। এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যদি বিএনপি মরিয়া হয়, এই ধরনের পাতা ফাঁদে যদি আমরা পা দেই, বিএনপি মরিয়া কাদম্বিনী মরিয়া প্রমাণ করল। তো এখন ভারতের ফাঁদে পা দিয়ে বিএনপি যে দ্রুত নির্বাচন চায়, তাহলে এই যে 5ই আগস্ট আমাদের ওই ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো টোটালি বিফলে চলে যাচ্ছে। তা আমরা কি এটাকে চাইতে পারি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে? বিফলে যাবে কেন? বিএনপি হয়তো মনে করছে তড়িঘড়ি নির্বাচন দিলে তাদের ইমেজটা ধরে রাখা সম্ভব হবে, দেরি করলে হয়তো বিএনপি যে প্রতিদ্বন্দ্বী সংখ্যা বেড়ে যাবে, ছাত্ররা জাগ্রত হবে, সংগঠিত হবে। এদিকে অন্যান্য দলগুলো যারা ঠিক মানে গোছায় উঠতে পারছিল না, তারা এই ইমেজটাকে ক্যারি করে তারাও দাঁড়িয়ে যাবে, বিএনপি হয়তো সেক্ষেত্রে পিছনে পড়ে যাবে। বিএনপি চাচ্ছে যে তাদের নির্বাচন হলে আমি জিতে গেলাম এবং ক্ষমতা দখল করলাম, সেই সাথে তাদের সঙ্গে সঙ্গে যারা যারা ছিল অন্যান্য রাজনৈতিক দল, তারাও হয়তো কিছু কিছু ভাগ পাবে। সেই তার মধ্যেও যদি ইনজাস্টিস আছে, অনেকেই ছিল মাঠে, তাদের কাউকে কাউকে সঙ্গী করেছেন, কাউকে সঙ্গী করেননি, কারো কারো বাড়ি পিঠাপুলি গিয়েছে, কারো কারো বাড়ি যায়নি, সেটা হয়তো বিএনপি শেষমেশ ধরা খেয়ে যাবে। তো আমি 1 মিনিটের 2 মিনিটের আপনাকে টাইম ফ্রেম দিয়েছিলাম, এরপর আমাদের আরো গেস্ট পাইপলাইনে অপেক্ষা করছে, বা জাতীয় শক্তির চেয়ারম্যান ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। জি বলবেন, শেষ করবেন। আচ্ছা, আসলে শেষ কথা বলতে এইটাই, আমাদের বক্তব্য হলো দেশ ও জনগণের স্বার্থে। জি,
আমাদের যে 54 বৎসরের একটা জরাজীর্ণ পরিস্থিতি, যেখানে আমাদের অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত, একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বহির্বিশ্বের কাছে নিজেদের পরিচিত করে তোলা, সেটা যেহেতু এখন আমরা পারিনি, এখন একটা সুযোগ এসেছে যে এই সংস্কারের মাধ্যমে আমাদের মেরুদণ্ড সোজা করে পৃথিবীর কাছে একটি আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করা। আচ্ছা আচ্ছা। অতএব দ্রুত নির্বাচন নয়, আগে সংস্কার, তারপরে নির্বাচন। এটি আমার আজকে সর্বশেষ বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমি একটু এক মিনিট একটু বলবো, এক মিনিট বলবেন। এলিজা রহমান। আসলে আমি মানে অত্যন্ত খুশি হলাম যে আমার কথাগুলি মাসুদ ভাই বুঝতে পেরেছেন এবং আমাদের যে সঞ্চালক রাজু আহমেদ খানও বুঝতে পেরেছেন। তো ওইটাই আসলে কিন্তু, কারণ আমরা যখন ঐক্যমত্যে পৌঁছাবো তখনই কিন্তু আমাদের একটা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটাই কথা যে বিএনপি অবশ্যই কিছু কিছু ব্যাপারে তারা যে দুর্বলতা দেখাচ্ছে, যে অমুক দল হয়তো বা নিষিদ্ধ করা যাবে না বা যেটাই, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে কোনো একটা দেশের বা কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা কথা বলতেছে। কারণ তারা যদি, যেহেতু তারা চিন্তা করতেছে আমরা বৃহৎ দল, আমরা যদি সমর্থন না দিই তাহলে তো মানে ছাত্ররা চাচ্ছে বা আদার সবাই চাচ্ছে, শুধু ছাত্র আসলে কেন আমি একটা জিনিস বুঝি না, যে যারা মূল ঘটনার নায়ক তাদেরকে তো আমরা অস্বীকার করতেছি। তারা হতে পারে তারা এখন, তারা কিন্তু কেউ মানে অপরিণত বয়স হতে পারে, কিন্তু তারা কিন্তু সবাই অ্যাডাল্ট, সবার বয়স 18 বছরের উপরে। এবং একথা কিন্তু সবাই মানে যারা অত্যন্ত সচেতন তারাও জানে যে তাদের গণ অভ্যুত্থান ছাড়া এই সরকারকে কোনোভাবে, কারণ এতদিন তারা আন্দোলন করছে না, তারা যখন এই আমাদের মাননীয় আমাদের এই যে দেশনেত্রী খালেদা জিয়ার যে এত খারাপ অবস্থা, এখানে আমার আম্মা পর্যন্ত বলছে যে জীবনে আমি যদি আমাকে কেউ হাতে পায়ে ধরে অমুক দলে ভোট দেওয়া দিব না, এবং এরকম অনেকেই বলছে যে আর কোনোদিন এই দলকে যদি আমরা একবার ভোটও দিয়ে আর দিব না এই দলে ভোট, এরকম একটা খারাপ অবস্থায়। এবং আমার আম্মা যদি মারা গেছে সেটা তো তার শারীরিক অবস্থা খারাপ ছিল, কিন্তু মানুষের সবার একটা প্রাণের দাবি ছিল, কেন তাকে এত একটা অসুস্থ মানুষ, হ্যাঁ। এবং আমার তো মনে হয় যে সে জনগণের দোয়া এবং আসলে রাখে আল্লাহ মারে কি, এটাও একটা ব্যাপার আছে, কারণ তার সাথে এতটাই অবিচার করা হয়েছে যে তার কোনো এখানে দলমত নির্বিশেষে কথাটা বলতে হবে। কথা বলা মানে বিএনপি করা না, কথা বলা মানে জিয়াউর রহমানকে সমর্থন বা তারেক রহমানকে সমর্থন করেন, এটা মানবতাবাদী যে কোনো মানুষ যার মধ্যে ন্যূনতম মানবতা বোধ আছে। তো সেক্ষেত্রে আমি বলি যে বিএনপি জানি আরো পাতা ফাঁদে পা না দেয়, কারণ পাতা ফাঁদে পা দিলে ওইটাই কিন্তু একটু আগে বলছি যে পাতা ফাঁদে পা দিলে তাদেরই এই আগের অবস্থায় যেতে হবে। কারণ আগেও তারা নির্বাচনে গেছে একবার, আবার নির্বাচন থেকে সরে গেছে, লাস্ট নির্বাচনে হয়তো যায় না বা যেটাই করছে। কিন্তু আমার মনে হয় যেহেতু তাদের একটা জনগণের একটা ভালো সমর্থন রয়েছে, তো তাদের মনে হয় যেহেতু সবাই চাচ্ছে অপেক্ষা করার জন্য নির্বাচনের জন্য অপেক্ষা করাটাই বাঞ্ছনীয় হবে। কারণ যাদের কারণে এই আমাদের আমরা এই নতুন একটা রাষ্ট্রটা না নতুন রাষ্ট্র পেয়েছি, তাদের মতামতকে অবশ্যই আমাদের সম্মান জানাতে হবে। এবং ছাত্রদের মানে ছাত্রদের কথাই বারবার বলছি, কারণ আমি যখন দেখছি আমাকে যখন কেউ বলে যে আপু আপনার টক শো শুনছি, সেই কিন্তু ওই ছাত্ররাই বলে, ওই বয়সের ছেলেরাই বলে, এবং তারা দেখা যায় যে খুবই আশাবাদী। এবং আমরা যখন একটা নেগেটিভ কথা বলি তারা কিন্তু মনে কষ্ট পায়, এবং আসলে কষ্ট পাওয়াটা বড় কথা না। যারা আমাদেরকে এতটা মানে আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে, সবচেয়ে যেটা বড় কথা, কারণ মুক্তিযুদ্ধের পরে একটা বড় কোনো ঘটনা ঘটাতে গেলে কিন্তু অনেক কিছু, অনেক আন্দোলন সংগ্রাম, জুলুম, এবং আমাদেরও কিছু ছোট শেষ করেছি আন্দোলন সংগ্রাম করে। এবং তারা আমাদের জানা মতো, এবং মাসুদ ভাই আপনারাও জানেন আমাদের অনেক ছোট ভাইরা বা অনেকে মানে আমরা ফেয়ারি ভাবে থাকতো, তা আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। মনে করি যে প্রয়োজনীয় সংস্কারের শেষে নির্বাচন হোক, এবং বিএনপি জানি তাদের এই বোধোদয়টা হয়, কারণ তাদের যেহেতু ভোট আছে তারা সেই ভোটটা পরবর্তীতে খাটায়, তারা তো আর নিজেদের আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে পারে না। অতএব তাদের সেই ক্ষেত্রে তাদের মনে করি যে তাদের মানে ধৈর্য ধারণ করা উচিত। এবং অন্য দলেরাও যেহেতু ছাত্রদের পক্ষেই আছে, যেহেতু কারণ তারাও আন্দোলন সংগ্রামটা করছে ছাত্রদের পক্ষে থেকে আমরা, এবং সাধারণ জনগণের পক্ষে থেকে, কারণ জনগণও চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই কারণে আমরা একটু সময়টা দেওয়া। শরীফ ভাই ধন্যবাদ এলিজা রহমান নারী নেত্রী, এবং ধন্যবাদ মাসুদ হোসেন। আমি আজকের এই আলোচনা এখানে শেষ করব। তো এলিজা রহমান যেভাবে ব্যাখ্যা করেছেন এবং মাসুদ হোসেন যে ক্লুটা দিয়েছেন, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে বিএনপি কারোর পাতানো ফাঁদে যেন পা না দেন, এরকম কথা উঠে এসেছে। এবং বিএনপি যদি মনে করে যে
বাংলাদেশের ক্ষমতা দেওয়াটাই মেন, তারপরে কাউকে কাউকে পাশ কাটিয়ে পুরনো স্মৃতি, পুরনো মানে সঙ্গীদের পুরনো সঙ্গীদের কথা ভুলে বিএনপি হয়তো ভুল করবে, এবং যারা নতুন প্রজন্মের ছেলেরা যে বাংলাদেশকে নতুন আলোর মুখ দেখিয়েছে তাদেরকেও সম্মান করতে হবে, এবং তাদেরকেও ইগনোর করে যদি বিএনপি এককভাবে আবার হয়তো ক্ষমতার রশি ধরে ঝুল দেয়, সেই রশি হয়তো তার গলার ফাঁসও হতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পলিটিক্স টাইপের আলোচনা থেকে আমরা এখানে শেষ করছি। আমরা কারোর পক্ষে না, বিপক্ষেও না, আমরা চেষ্টা করছি জনগণের পক্ষে কিছু কথা বলার জন্য। আমাদের কাছে বিএনপিও ভালো, আমাদের কাছে জামাতও ভালো, আমাদের কাছে আওয়ামী লীগও অভালো তা না। আওয়ামী লীগের কিছু দাগ আছে, সেই ঘা শুকিয়ে আবার তারা উঠে আসুক সেই প্রার্থনা করছি। সবাইকে অসংখ্য